সুপ্রিম কোর্ট বলল হ্যাঁ তাই তো ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে। তাহলে আমি বলছি সুপ্রিম কোর্ট আপনারা যখন কোনো বিচার নিয়ে আদালতে যান আর যখন দেখেন যে আদালত বুঝছে যে একটা কাজ ভুল হচ্ছে তখন সেই কাজটাকে বাতিল করে। তো আমরা একটু ব্যতিক্রমী ভূমিকা দেখলাম সুপ্রিম কোর্টকে। আমি জুডিশিয়ারিকেও এর ঊর্ধ্বে রাখছি না, আপনাদেরকে বোঝার জন্য রাখছি না। আপনাদেরকে বুঝতে হবে কোন জমিতে দাঁড়িয়ে আছেন, লড়াইটা কোথায় করতে হবে। সুপ্রিম কোর্ট বলল আচ্ছা ঠিক আছে ভুল হচ্ছে, তো আমরা অ্যাডজুডিকেশনের জন্য জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করে দিচ্ছি। এই সমস্ত পশ্চিমবঙ্গে যত জুডিশিয়াল অফিসার আছে, এমনকি বাইরের রাজ্য থেকে সব জজেদেরকে নিয়ে আসা হলো, যারা বাংলা কাগজ পড়তে পারেন না তারা আপনাদের অ্যাডজুডিকেশন শুরু করলো। এই অ্যাডজুডিকেশন করে আপনার নাম বাদ গেল। বললো ঠিক আছে বাদ গেলে জুডিশিয়াল অফিসার যেহেতু বিচার করেছে জজ, আগে তো করছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলের এরা, বা তার নিচে বিডিও বিএলআর এরা করছিল। তাহলে তখন যদি অ্যাপিল করতে হতো তাহলে ডিএম এর কাছে করতে হতো। আইনে তাই বলা আছে যদি কারোর নাম বাদ যায় তাহলে ডিএম এর কাছে অ্যাপিল করতে হবে। তাহলে যেহেতু জুডিশিয়াল অফিসার করছে তার উপরে ডিএম নয়, তাহলে আমি হাইকোর্ট রিটায়ার্ড জাজদের অ্যাপয়েন্ট করে দিচ্ছি, ট্রাইব্যুনাল করে দিচ্ছি। ট্রাইব্যুনালে গেছেন কিনা আমি জানি না, আমি গেছি। ওটা একটা বদ্ধভূমি, ওখানে চারিদিকে পুলিশ পাহারা দিচ্ছে, সাধারণ মানুষের অধিকারের কোনো জায়গা নেই ওখানে। আর সেখানে এই গরিব মানুষ যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, হ্যাঁ দিনমজুরে কাজ করে, তাদেরকে ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনাল যেতে হবে। সুপ্রিম কোর্ট এই কাজটা করলো, সমালোচনা করতে হবে না? গতকাল সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বলেছেন কথা যে সুপ্রিম কোর্ট যেভাবে বিচার দিচ্ছে তাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে। ক্রিটিক্যালি অ্যানালাইজ মানে হচ্ছে সমালোচনা জায়গা দেখতে হবে, সমালোচনা করতে হবে, সমালোচনামূলক আলোচনা করতে হবে। সুপ্রিম কোর্ট সবকিছুর ঊর্ধ্বে নয়। আমার দেশের সংবিধান, আমার দেশের আইন সবকিছুর ঊর্ধ্বে। যা বিচার করতে হবে তা সংবিধানের নিরিখে করতে হবে, যা বিচার করতে হবে দেশের আইনের নিরিখে করতে হবে। তাহলে সুপ্রিম কোর্ট অ্যাডজুডিকেশন করে ট্রাইব্যুনাল করতে বললো, আর সেই ট্রাইব্যুনালে আজকে 27 লক্ষ অ্যাপিল পেন্ডিং আছে। যে গতিতে দিনে 4-5টা করে শুনানি হচ্ছে, যে গতিতে এই অ্যাপিলের শুনানি চলছে, আগামী 20 বছরে সেই শুনানি শেষ হবে না। তাহলে আগামী 20 বছর আপনি ভোট দেবেন না? আগামী 20 বছর যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থেকে যাবে? এটাই তো ওরা চায়। আমি এই জন্য ভোটের আগে বলেছিলাম যে আসলে এইবারের নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন জানেন তো, এই নির্বাচন কমিশনই তো ওই অযোধ্যা ট্রাস্টের সদস্য ছিল, তার নেতৃত্ব হয়েছে। এই নির্বাচন কমিশনই তো 370 ধারা কাশ্মীরে ইমপ্লিমেন্ট করলো। তাহলে এর তো চরিত্র আছে একটা, সেই চরিত্রটাকে রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে যে নির্বাচন কমিশন যে লোকটি আছে, যে মানুষটি চালাচ্ছে, সে যদি নিরপেক্ষ না হয় তাহলে সেই সংস্থাটা নিরপেক্ষ কি করে হবে? হতে পারে না। তাহলে আমরা দেশের নাগরিক, আমরা তো রিসিভিং এন্ডে আছি, আমরা তো সাফার, আমরা তো ভুক্তভোগী। আমাদের তো স্থির করতে হবে আমরা কি করবো। দেশটাকে তো আমরা এইভাবে ছেড়ে দিতে পারি না। আর সেইখানেই আমাদের লড়াইটা, সেখানেই আমাদের লড়াইটা করতে হবে। লড়াই করব আমরা আইনের নিরিখে, লড়াই করব আমরা সংবিধানের নিরিখে। আমরা আইনজীবীরা চর্চা করছি, আমরা মামলা করছি, মামলা হচ্ছে, আগামী দিনে আরো অনেক মামলা হবে। একটা কথা খুব গুরুত্বপূর্ণ জেনে রেখে দিই, যাদের নাম ভোটার লিস্টে ছিল না, যারা ভোট দিতে পারেননি, আর যারা ভোট দিতে পেরেছেন তারা নিশ্চিন্তে থাকবেন না। আমি ওই জন্য প্রথমে গানটা খুব মন দিয়ে শুনছিলাম, অনেকবার শুনেছি, রোজ শুনতে হবে। ওই গানটা খুব গুরুত্বপূর্ণ গান, যে আমাদের এক জায়গায় হতে হবে, বিভেদ ভুলে এক জায়গায় হতে হবে। 11 লক্ষের বেশি অ্যাপিল করেছে নির্বাচন কমিশন। যারা এবছর ভোট দিয়েছেন তাদের নাম বাতিল করার জন্য। যারা এবছর বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন তারাও এই ওয়েবসাইট চেক করুন, তাদের নামও আস্তে আস্তে বাদ চলে যাচ্ছে। এমনটা নয় যারা ভোট দিতে পারেননি তাদের নাম বাদ গেছে, যারা এবছর ভোট দিয়েছেন তাদের নামও বাদ হচ্ছে।
সেই অ্যাপিল ফাইল করেছে নির্বাচন কমিশন। তাহলে এসআইআর প্রক্রিয়ার মধ্যে ভোটার লিস্ট তৈরি করে যারা ভোট দিতে পারলেন, এদের মধ্যে কারো একটা বড় অংশের লোক, তাদের নাম বাদ যাচ্ছে আবার। ফলে কেউ আমরা নিশ্চিন্তে নেই। চক্রান্ত যখন রাষ্ট্র ব্যবস্থা করে, চক্রান্ত যখন আপনার প্রজাতন্ত্রকে ধ্বংস করার জন্য তৈরি হয়, তখন সবাই যদি আমরা এক জায়গায় না হই, এই লড়াই আমরা করতে পারবো না। তাই আমরা কিছু পরিকল্পনা করেছি। আমরা একটু জল বাড়িয়ে দিন, খুব খুব গরম হচ্ছে। একটু বাইরে নিয়ে যান, একটু মুখে জল দিন, মুখে জল দিন। মুখে আর পায়ে জল দিন। অস্বস্তি হয়ে গেছে যার জন্য। এইটা তো সাময়িক কষ্ট, গভীর সংকটের মধ্যে আমরা আছি। এই সমাধান করতে হবে। সুস্থ হন সবাই, সবাইকে সুস্থ থাকতে হবে, নাহলে এই লড়াই করা যাবে না। এই লড়াই কিন্তু আমি এসছি একদিনে সমাধান হবে না। আমাকে নিয়ে যাওয়া গেছে, একটু মুখে জল দিয়ে সুস্থ করুন। এই লড়াই এই আমি একদিন এসে সমাধান করতে পারবো না। আমি আপনাদের সঙ্গে এই লড়াইয়ে সহযোগিতা হতে পারি, আর সেই পরিকল্পনা আমরা করছি। মনে রাখতে হবে, চক্রান্ত হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার এন্ড থেকে। আমি বললাম না যে গরিবদের নাম বাদ গেছে। আর দেখুন, গতকাল নদিয়া থেকে আমার কাছে ফোন এলো যে নদিয়ার নদিয়া বললাম মালদার মিউনিসিপ্যালিটির মধ্যে যত হকাররা আছে সবাইকে উচ্ছেদ করছে। এর আগে রেলের হকারদের সব উচ্ছেদ করেছে। গরিবের উপরে আক্রমণ হচ্ছে, কলকাতার বস্তি উচ্ছেদ হচ্ছে। সমস্ত গরিব যারা যেখানে আছে সবার উপরে এই আক্রমণ নামবে। তৈরি থাকুন, এক জায়গায় সংঘবদ্ধ হতে হবে, আর এই ভোটাধিকার ফেরাতে হবে। কারণ এই ভোটাধিকার ছাড়া আমরা আমাদের নেতাকে বাছাই করতে পারবো না। ওরা চাইছে যারা ক্ষমতায় আছে সারা জীবন ক্ষমতায় থেকে গরিবদের উপর আক্রমণ নামাতে, আর তার বিরুদ্ধে লড়তে গেলে আমাদেরকে এক জায়গায় থাকতে হবে। তাই আমরা কিছু পরিকল্পনা করেছি। আমাদের তো আদালতে মামলা করতে গেলে আদালতে জানাতে হবে যে আমরা যারা এই ডকুমেন্ট ছিল, 12খানা যে ডকুমেন্টের তালিকা নির্বাচন কমিশন দিয়েছেন, সেই তালিকা আমাদের কাছে ছিল, তাহলে আমার নাম বাতিল হলো কেন? তাহলে আমি একটা তালিকা, একটা চার্ট আমি তৈরি করতে বলেছি। আমার পার্টি সদস্য যারা এখানে আছেন, এনাদের কাছে যদি না পৌঁছায় তাহলে আমি পাঠাবো। সেখানে আমি চাইছি আপনার অ্যাপিলের নাম্বারটা লিখুন, তার পাশে লিখুন আপনার কাছে কোন কোন ডকুমেন্ট আছে। যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড লিখুন, যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট লিখুন, যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে তাহলে তাই লিখুন। কারণ পর্চা আছে, পাট্টা আছে, তাহলে পাট্টা লিখুন। এইরকম ভাবে যে যে ডকুমেন্ট আপনার কাছে আছে তার তালিকা নাম্বার দিয়ে লিখুন। লিখুন যে আপনি অ্যাডজুডিকেশনের নোটিশ পেয়েছিলেন কিনা, যদি পেয়ে থাকেন কি লেখা ছিল। অনেক জায়গায় লেখা আছে না যে আপনার 6খানা বাচ্চা, তাই আমি বাদ দিলাম, অথচ দেখা যাচ্ছে 3টে বাচ্চা। আরে ভাই, আপনি কি করে জানেন আমার 6খানা বাচ্চা? তাহলে আপনার লিখুন যে আমার অ্যাডজুডিকেশন নোটিশে লেখা আছে 6খানা বাচ্চা, আর পাশে লিখুন আসলে আমার 3টে বাচ্চা। কবে অ্যাপিল ফাইল করেছেন সেটা লিখুন, আর লিখুন যে আপনাকে কোনো কারণ দেখানো হয়েছে কিনা, পাশে মোবাইল নাম্বার। এই তালিকাটা কেন করতে বলছি? এই কারণে নির্বাচন কমিশনের আন্ডারে তো এই ডিএম, বিডিও, বিএলআরও, বিএসডিও এর সব কাজ করেছে।
আমরা তো ওই দপ্তরে গিয়ে কাগজ জমা করেছি। তাহলে সরকারি আধিকারিক আপনি যে নির্দেশিকা দিলেন সেই নির্দেশিকা নিয়ে আমি কাগজ দিলাম, আর আপনার মনে হলো রাতের অন্ধকারে আমার নামটা বাদ দিলেন নাকি মামলাবাজি নাকি? আমরা এর বিচার চাই। আমরা বলছি দুটো কথা। একটা হচ্ছে যে আধিকারিকরা তদন্ত চাইবো, আমরা আদালতের কাছে আমরা মামলা করব। আমরা একটা চিঠি আমি একটা বাংলায় রেডি করেছি, আপনারা সবাই পড়বেন বাংলা চিঠিটা। আমি সচেতন ভাবে বাংলায় করে যেতে সবাই পড়তে পারে। এই চিঠিতে আমার এই কথাটাই লেখা আছে। আমি বললাম 3-4টে দাবি আছে। এক, আমরা যাদের কাছে ডকুমেন্ট ছিল কেন বাদ গেল, তার কারণ কি? ভারতবর্ষের সংবিধান বলছে ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে। ন্যাচারাল জাস্টিসের কথার মানে হচ্ছে, এই ন্যাচারাল জাস্টিস কাকে বলে? বলে যে আপনার যদি কোনো অধিকার স্বীকৃত হয়ে থাকে। কি অধিকার স্বীকৃত ছিল? আমার নামটা ভোটার লিস্টে ছিল, এটা হচ্ছে আমার অধিকার ছিল, ভোটাধিকার ছিল। তাহলে আমার নামটা যদি ভোটাধিকার থেকে বাদ দিতে হয়, তাহলে প্রথম ন্যাচারাল জাস্টিসের অধিকার হচ্ছে আমাকে কারণ দর্শাতে হবে কেন আমার নামটা বাদ দেবেন। দ্বিতীয় ন্যাচারাল জাস্টিসের অধিকার কি? দ্বিতীয় ন্যাচারাল জাস্টিসের অধিকার হচ্ছে আমার অধিকার আছে, আমি জবাব দিয়ে বলবো দেখো এই 12খানা ডকুমেন্টের মধ্যে ডকুমেন্ট আমার কাছে আছে, ফলে বাদ দিতে পারেন না। তাহলে এটা দ্বিতীয় অধিকার। তৃতীয় অধিকার কি? তৃতীয় অধিকার হচ্ছে নির্বাচন কমিশনের যে তোমার কথার জবাব আমি শুনলাম বটে, কিন্তু শুনে আমার মনে হচ্ছে এই জবাবটা মানতে পারলাম না, তাই আমি এই কারণ রেকর্ড করলাম, এই কারণে তোমার নাম বাদ দিলাম, তোমার কথা মানলাম না। এটা আমার 3 নম্বর অধিকার। তাহলে কারণটা রেকর্ড করতে হবে। 4 নম্বর অধিকার কি? 4 নম্বর অধিকার হচ্ছে শুধু কারণ রেকর্ড করলে হবে না, ওই কারণটা আমাকে জানাতে হবে। তাহলে এই 4টে যে ব্যাখ্যা দিলাম, এই 4টে হচ্ছে আপনার সংবিধান প্রদত্ত ন্যাচারাল জাস্টিসের অধিকার। তাহলে নির্বাচন কমিশন আপনি আমার নাম বাদ দিলেন, আমি যদি ধরে নিই সবাই অ্যাডজুডিকেশনের নোটিশ পাইনি, কেউ কেউ পেয়েছেন, আমার নোটিশের আমার জবাব পেয়ে যা কাগজ জমা দিয়েছি আপনি সন্তুষ্ট নন, তাহলে আপনাকে তো আমাকে কারণ জানাতে হতো। আপনি তো সবাইকে জানাচ্ছেন ওয়েবসাইটে আপনার নামটা ডিলিট হয়েছে, আপনি আমার কারণ কোথায় জানালেন যে কি কারণে ডিলিট হয়েছে? এই আপনি পারেন না, এটা সংবিধান বিরোধী কাজ। তাই আমরা ওই বাংলায় যে চিঠি করেছি, ওই চিঠিতে লিখেছি কারণ জানাতে হবে কেন আমার নাম বাদ দিলেন। এমনি এমনি আপনার কথা মানবো না, বিদ্রোহ ঘোষণা হবে একসঙ্গে সংঘবদ্ধ ভাবে, তাকে জানান দেবো ওই চিঠি দিয়ে। 2 নম্বর হচ্ছে এই যে বিডিও, ডিএম, এসডিও, বিএলআরও অফিস আগলে বসে আছে এসি রুমে, আর আমার এখানে ভাইটা এই মিটিংয়ে হাজির হতে গিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে গরমের মধ্যে। তার অধিকার আর বিডিওর অধিকারের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি? দুটোই তো ভারতবর্ষের নাগরিক। আপনি ওইখানে বসে আছেন আইনকে পালন করার জন্য, আইনের অধিকার যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনি আইনের অধিকার পালন করতে পারেননি বলে এই দুপুরবেলা না খাওয়া সব ছেড়ে দিয়ে মানুষ এক জায়গায় জড়ো হয়েছে। আপনারা আমরা তদন্ত চাইব, আদালতে তদন্ত চাইব যে কার কাছে ডকুমেন্ট জমা দিয়েছিলাম, সেই ডকুমেন্টের কি বিচার হলো, কেন আমার নাম বাদ গেল, কোন আধিকারিকের জন্য রেসপন্সিবল। তদন্ত করতে হবে না? তদন্ত করতে হবে। কোন বিডিও, কোন ডিএম, কোন বিএলআরও, কোন এসডিও, এই হোক কোন পুলিশ, সব মানি না আমরা। আমরা দেশের আইন মানি। আপনাকে জবাবদিহি করতে হবে, তদন্ত চাই, ইনকোয়ারি করতে হবে। আমরা চিঠিতে এই দাবি সেকেন্ড দাবি দিচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে যে সব জেলায় তো আদালত আছে, আছে না? আরামবাগ আদালত আছে না? আরে ট্রাইব্যুনালে নির্বাচনের ভোটার তালিকায় নাম তোলার জন্য আমাকে কলকাতায় কেন যেতে হবে? আমার জেলায় কেন আমার ট্রাইব্যুনাল হবে না? কি হচ্ছে ওখানে ঘোটালা জানতে হবে আমাদের, দেশের নাগরিক। তাহলে সেই ট্রাইব্যুনালকে নিজের জেলায় নিয়ে আসতে হবে। আর চতুর্থ দাবি, খুব গুরুত্বপূর্ণ দাবি, ওই 20 বছর ধরে আমরা অপেক্ষা করতে পারবো না, সামনে পঞ্চায়েত নির্বাচন আছে।
আমরা আমার জেলার আমার পঞ্চায়েতের প্রতিনিধি নির্বাচন আমি করব, আপনি নির্বাচন কমিশন, আপনি আমার নাম বাদ দিতে পারেন না। যদি আমার নাম নথিভুক্ত হওয়ার জন্য সমস্ত নথি আমার কাছে থাকে, তাহলে আমার নাম নথিভুক্ত করতে হবে কারা। এই সমস্ত দাবি নিয়ে জেলায় জেলায় যে নেতৃত্বরা আছে, সংগ্রামরা আছে, আইনজীবী এখানকার ওরা দায়িত্ব নেবে, এখানকার অল ইন্ডিয়া লয়ার নেতাও ওরাই এখানকার দায়িত্ব নেবে। আমরা তো পারবো না, আমি তো রোজ আপনার কাছে আসতে পারবো না। এরাই ভাস্কররা আছে, তারা এখানকার দেখবে, যোগাযোগ রাখবেন, নিজেদের মধ্যে নেতা তৈরি করবে, মহিলাদের নেতৃত্ব তৈরি হবে, পুরুষদের নেতৃত্ব তৈরি হবে। যাদের নাম ভোটার লিস্টে আছে, যাদের নাম ভোটার লিস্টে নেই, পার্থক্য করবেন না। লড়াই করবেন দেশ বাঁচানোর জন্য, লড়াই করবেন সংবিধান বাঁচানোর জন্য। এই লড়াইতে সবাইকে সামিল হতে হবে। আজকে আমার দেশের সংবিধান সংকটে, আমার দেশের যে রাজনীতি, সংবিধানের যে প্রণেতা ডক্টর আম্বেদকর, তার কথা বলে আমি শেষ করতে চাই। ডক্টর আম্বেদকর তার 1949 সালে যখন সংবিধান তৈরি হচ্ছে, তখন বলছেন যে আমার দেশের সংবিধান যত ভালোই হোক না কেন, বা আমার দেশের সংবিধান যত খারাপই হোক না কেন, যদি আমার দেশের রাজনীতি যারা করছেন, রাজনীতি নেতা, পলিটিক্যাল পার্টিস, যারা ওই নেতা বাছাইয়ের কাজে আপনাকে নির্বাচনে সাহায্য করে, যাদের নেতৃত্বে তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তাদের সিম্বলে যারা ভোটে দাঁড়ায়, তাদেরকে তো আপনারা ভোট দেন। তারা যদি সৎ না হয়, তারা যদি সংবিধানের পক্ষে না থাকে, তাহলে এই সংবিধানকে সফল করা যাবে না। যদি দেশের জনগণ সংবিধানের পক্ষে না থাকে, তাহলে এই সংবিধানকে সফল করা যাবে না। তাহলে দুজনের উপর দায়িত্ব আছে, এই পলিটিক্যাল পার্টিস আর দেশের জনগণ। তাহলে আমাদের কাছে যখন রাজনীতির অধিকারের কথা বলি, আমাদের সংবিধান তো পলিটিক্যাল জাস্টিস, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিসের কথা বলে। তাহলে আমরা যে জাস্টিসের কথা বলছি, সেই জাস্টিসের কথা যখন আলোচনা করছি, তখন আমাকে মাথায় রাখতে হবে যে এই পলিটিক্যাল জাস্টিস মানে, আমি সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিসের বড় আলোচনা যাব না এখন, কিন্তু পলিটিক্যাল জাস্টিস মানে হচ্ছে রাজনৈতিক অধিকার। এই রাজনৈতিক অধিকার ভারতের সংবিধানে দুটো ভাবে দিয়েছে। এক, 5 বছর পর পর আপনার ভোটাধিকার, আর 5 বছরের মধ্যেখানে সময়কালে রাস্তার লড়াই, যে লড়াই করতে হবে বিডিও অফিসে গিয়ে, ডিএম অফিসে গিয়ে, ডেপুটেশন দিয়ে একসঙ্গে সবাই মিলে বলতে হবে আমার ভোটাধিকার চাই। ভোটাধিকার না ফেরানো পর্যন্ত এই লড়াইয়ে থাকবো আমরা, আমি থাকবো, আপনারা থাকবেন, একসঙ্গে লড়াই করব। যে তালিকা করতে বললাম, যে লিস্ট দেওয়ার কথা বললাম, একসঙ্গে দেব। এই লড়াই একসঙ্গে চালাবো, আর ভোটাধিকার ফেরাবোই আমরা। এই জ্ঞানপুর লড়াইয়ে একসঙ্গে সামিল হবো বলে শেষ করি। জনাব শামীম আহমেদকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সকলকে আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি যা পরামর্শ দিলেন, আমাদের এলাকা ভিত্তিক যে পার্টি আছে, এরিয়া কমিটি, সেই এরিয়া কমিটির লিডারশিপ তাদের সঙ্গে যোগাযোগ করবে। আমরা সেইভাবে আমাদের দায়িত্ব ভূমিকা যেমন পালন করব, আমাদেরকেও সেইভাবে দায়িত্ব ভূমিকা পালন করতে হবে। সকলকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আজকে এই পরামর্শদানের সভা আজ আমি এখানে শেষ করছি। সাংবাদিক বন্ধুরা বলবেন